পর্যায় সারণীর আগের ক্লাসে তোমাদের দীর্ঘ পর্যায় সারণী দিয়ে শেষ করেছিলাম। সেখানে তোমরা দেখেছিলে যে মেন্ডেলিভের সারণীর মতনই এই সারণীতেও কিন্তু 7টি অনুভূমিক পর্যায় রয়েছে, কিন্তু এতে গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি। ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে বিভিন্ন মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে, এবং এর ফলে পরবর্তীকালে দেখা গেল যে মৌলের যে পর্যাবৃত্ত ধর্ম, সেই ধর্মের সঙ্গে মৌলের ইলেকট্রন বিন্যাসের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। মৌলের পারমাণবিক সংখ্যা এক এক করে বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যাও ক্রমে বাড়তে থাকে, এবং সেই বর্ধিত ইলেকট্রনগুলো এস, পি, ডি ইত্যাদি উপকক্ষে প্রবেশ করতে থাকে। মৌলের রাসায়নিক ধর্ম কিন্তু নির্ভর করে মৌলের এই যে বিভিন্ন উপকক্ষে ইলেকট্রনরা রয়েছে সেই ইলেকট্রন বিন্যাসের ওপর। হাইড্রোজেন থেকে শুরু করে পরপর মৌলগুলোর পরমাণুর ইলেকট্রন বিন্যাস গড়ে ওঠে ক্রমশ একটা করে ইলেকট্রন যুক্ত হয়ে। তোমরা যদি খেয়াল করো, হাইড্রোজেন 1 দিয়ে শুরু হচ্ছে এবং তারপরে একটা একটা করে ক্রমশ বাড়তে থাকছে, এবং সেইভাবেই ইলেকট্রন বিন্যাসগুলোও পরিবর্তিত হতে থাকে। তো এইভাবে দীর্ঘ পর্যায় সারণীর বিভিন্ন পর্যায়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখতে পাবে যে পর্যায় অনুযায়ী বিভিন্ন মৌলের কিন্তু ইলেকট্রন বিন্যাসের একটা সুস্পষ্ট পরিবর্তন ঘটছে, এবং সেই সঙ্গে মৌলের যে ধর্ম, সেই ধর্মেও কিন্তু তার প্রভাব পড়ছে। তো আমরা একদম প্রথম পর্যায় থেকে শুরু করি। ছবিতে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে দুটো মৌলই থাকে, একটা হচ্ছে 1 শ্রেণীতে থাকে হাইড্রোজেন, আর একটা হচ্ছে 0 শ্রেণীতে হিলিয়াম। দুটো মৌলের ক্ষেত্রেই খেয়াল করে দেখো, স্মল n মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তার মান হচ্ছে 1। তাহলে n = 1 এর জন্য উপকক্ষ থাকবে একটাই, সেটা হচ্ছে 1s উপকক্ষ। এখন s উপকক্ষে যেহেতু দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, হাইড্রোজেনে একটা ইলেকট্রন আর হিলিয়ামে দুটো ইলেকট্রন, হিলিয়ামে এসে 1s উপকক্ষ ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে প্রথম পর্যায়ের জন্য n = 1 এবং তার জন্য উপকক্ষের সংখ্যা একটাই, সেটা হচ্ছে 1s, এবং 1s-এ যেহেতু দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, কাজেই এই পর্যায়ে আর মৌল থাকার কিন্তু সম্ভাবনা নেই, এবং সেই কারণেই হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া প্রথম পর্যায়ে কিন্তু অন্য কোনো মৌল অস্তিত্ব নেই। নেক্সট হচ্ছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, কাজেই উপকক্ষ আমরা পেয়ে যাচ্ছি দুটো, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। এই পর্যায়ের অন্তর্ভুক্ত মৌলগুলোর পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস 2s1 থেকে শুরু হয় এবং 2s2 2p6 পর্যন্ত যে কোনো রকমের হতে পারে। প্রথম মুখ্য স্তরের 1s উপকক্ষ দুটো ইলেকট্রন দ্বারা ভর্তি হলে পরবর্তী ইলেকট্রন 2s এবং 2p-তে প্রবেশ করতে শুরু করে। প্রথমে 2s ফিলিং হয়, 2s ভর্তি হওয়ার পরে 2p ফিলিং হয়। লিথিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, বোরন, কার্বন ইত্যাদি মৌলগুলোর 2s এবং 2p উপকক্ষ ক্রমশ ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে শুরু করে, এবং 2p উপকক্ষ ভর্তি হলেই তবেই কিন্তু দ্বিতীয় মুখ্য স্তর ইলেকট্রন দ্বারা সম্পৃক্ত হয়। তখন আবার তৃতীয় মুখ্য স্তর ভর্তি হবে এবং তখন আমরা চলে যাব তৃতীয় পর্যায়ে। এখানে দেখো, লিথিয়াম থেকে শুরু করলে 2s1, বেরিলিয়ামে 2s2, বোরনে হচ্ছে s কমপ্লিট হয়ে এবার p-তে ঢুকছে 2p1, কার্বনে 2p2, এইভাবে বাড়তে বাড়তে নিয়নে 2p6 কমপ্লিট হয়ে গেছে। এখন 2p-তে তো 6টার বেশি আর ঢুকতে পারে না, তাহলে s-এ ঢুকতে পারে দুটো আর p-তে হচ্ছে 6টা, 6 আর 2 8। তাহলে দ্বিতীয় পর্যায়ে টোটাল 8টা মৌলই কিন্তু থাকতে পারছে। কাজেই এটা হয়ে যাচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়, এবং
এই মৌলগুলোকে বলা হচ্ছে আদর্শ মৌল। নেক্সট হচ্ছে তৃতীয় পর্যায়। আচ্ছা, তৃতীয় পর্যায়ের ছবিটা বলার আগে আমি একটু কারেকশন করে দিই। ছবিটা সেট করার পরে আমার নজরে এলো যে প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 2s1 2s2 দিয়ে দেওয়া আছে। এগুলো সব 3 দিয়ে হবে, 3s1 3s2 3s2 3p1 এইভাবে এগোবে। কারণটা বলি, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে n = হচ্ছে 3, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। তার মানে উপকক্ষ রয়েছে একটা 3s, 3টে 3p এবং 5টা রয়েছে 3d। s আর p অরবিটালগুলো যখন 8টা ইলেকট্রন দ্বারা ক্রমশ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, পরবর্তী যে ইলেকট্রন সেটা কিন্তু 3d অরবিটালে প্রবেশ করবে না, তার আগে করবে 4s-এ, কারণ 3d অরবিটালের শক্তি 4s অপেক্ষা বেশি। সে কারণে 3d অরবিটাল আপাতত অপূর্ণ থাকবে। তাহলে আলটিমেটলি ভর্তি হচ্ছে 3s আর 3p, তার মানে 2 আর 6 8, 3s-এ থাকে 2টো আর 3p-তে থাকতে পারে টোটাল 6টা। তার মানে তৃতীয় পর্যায়েও কিন্তু মৌলের সংখ্যা হচ্ছে 8টা। সোডিয়ামকে দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে আর্গনে। হয়ে গেল তৃতীয় পর্যায়। নেক্সট হচ্ছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে দেখো, যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের থেকে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ যে ইলেকট্রন সেটা প্রবেশ করে 4s অরবিটালে। আর্গনে তো তৃতীয় পর্যায়ে শেষ হয়ে গেল, মানে 3s আর 3p ফুলফিল হয়ে গেল। পরের যে ইলেকট্রনটা আসছে সেটা তাহলে ঢুকছে 4s, এবং সেটাই পটাশিয়াম থেকে শুরু হচ্ছে। পটাশিয়ামের প্রথম ইলেকট্রন ঢুকছে 4s-এ। ক্যালসিয়ামে দেখো আর একটা ইলেকট্রন যেটা বেড়েছে সেটাও ঢুকেছে 4s-এ, 4s2। পরবর্তী যে ইলেকট্রন, মানে 4s তো কমপ্লিট হয়ে যাচ্ছে, 4s কমপ্লিট হয়ে যাওয়ার পরের ইলেকট্রনটা শুরু করবে ঢুকতে কোথায়, 3d-তে, যেহেতু 4s-এর থেকে 3d-র শক্তি বেশি। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে 5টা 3d অরবিটাল 10টা ইলেকট্রন দ্বারা ক্রমান্বয়ে পূর্ণ হতে থাকবে এবং জিঙ্ক 30-তে গিয়ে শেষ হবে। জিঙ্কের কনফিগারেশন দেখতে পাচ্ছ তোমরা, 3d10 4s2। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই 10টা মৌল হচ্ছে প্রথম সন্ধিগত সারি বা 3d সিরিজ গঠন করছে। সন্ধিগত মৌল কেন বলছি, যদি কোনো মৌলের সেটা গ্রাউন্ড স্টেট অথবা কোনো স্টেবল অক্সিডেশন স্টেট বা স্থায়ী জারণ অবস্থায় যদি সেই মৌল আংশিক পূর্ণ ডি অরবিটাল দেখায়, তাহলে তাদেরকে আমরা বলি সন্ধিগত মৌল। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে নিকেল পর্যন্ত এই 8টা মৌল ক্রমান্বয়ে, খেয়াল করে দেখবে, 1 থেকে শুরু করে 8টা ইলেকট্রন কিন্তু ডি অরবিটালে স্থান পায়। কপারের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন খেয়াল করে দেখো, ওটা 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 3d10, যেহেতু বেশি স্টেবল হয়। 3d10 ফুলফিল কন্ডিশনে ডি অরবিটাল মোস্ট স্টেবল, সে কারণে 3d9 না হয়ে হয়েছে 4s1 3d10। ডি অরবিটাল কিন্তু কপারের ক্ষেত্রে তাই পূর্ণ, আংশিক পূর্ণ নয়। কাজেই আপাত দৃষ্টিতে একে কিন্তু সন্ধিগত মৌল বলা যাচ্ছে না, কারণ যারা কেবলমাত্র আংশিক ডি অরবিটাল পূর্ণ দেখায় তারাই কিন্তু সন্ধিগত মৌল মধ্যে থাকে। তো কপারের ক্ষেত্রে যেহেতু 3d10 ফুলফিল্ড কন্ডিশন, তাই একে সন্ধিগত মৌল বলা যাচ্ছে না। কিন্তু কপারের কোনো স্থায়ী জারণ অবস্থা যদি আমরা কনসিডার করি, কপারের স্থায়ী জারণ অবস্থা হচ্ছে +2 স্টেট। তাহলে Cu2+ আয়নের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা দেখবে 3p6 3d9,
ঠিক আছে। তো 3d9 মানেই হচ্ছে ডি অরবিটাল আংশিক পরিপূর্ণ, কাজেই Cu2+ কন্ডিশনে কিন্তু কপার সন্ধিগত মৌল। এবার আসি জিঙ্কের কথায়। জিঙ্ক স্থায়ী অবস্থায় মানে স্থিরাবস্থায় মানে গ্রাউন্ড স্টেটে অথবা কোনো স্থায়ী জারণ অবস্থা মানে হচ্ছে +2, জিঙ্কের সাধারণত +2 স্টেটটাই স্টেবল হয়। তো Zn অথবা Zn2+ আয়ন কোনোটার ইলেকট্রনিক কনফিগারেশনেই কিন্তু তোমরা খেয়াল করে দেখবে 3d অরবিটাল আংশিক পূর্ণ কন্ডিশন দেখায় না, যার জন্য জিঙ্ককে কোনো অবস্থাতেই সন্ধিগত মৌলের মধ্যে ফেলা যায় না। তো এই হয়ে গেল কপার আর জিঙ্কের ব্যাপার। 3d অরবিটাল পূর্ণ হওয়ার পরে 4p অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে থাকে, যেটা শুরু হয় গ্যালিয়াম থেকে। তোমরা কনফিগারেশন দেখলেই বুঝতে পারবে। গ্যালিয়ামের ক্ষেত্রে শুরু হয়েছে 4p1 দিয়ে, জার্মেনিয়ামে 4p2, আর্সেনিকে 4p3, করতে করতে ক্রিপ্টনে গিয়ে 4p6 হয়েছে। তো এখানে 4p অরবিটাল কমপ্লিটলি ফিল্ড হয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল কটা আমরা মৌল পাচ্ছি দেখে নাও। আমাদের 4s-এ প্রথমে ঢুকছে 2টো, 3d-তে ঢুকছে 10টা, এবং তারপরে 4p-তে ঢুকছে 6টা। তাহলে টোটাল হচ্ছে 18টা মৌল, এবং চতুর্থ পর্যায়ে সেই কারণে 18টা মৌল অবস্থান করছে। পটাশিয়াম, ক্যালসিয়াম এবং গ্যালিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত এই মৌলগুলোকে আমরা বলছি আদর্শ মৌল। তাহলে এই হয়ে গেল চতুর্থ পর্যায়। নেক্সট আমরা যাব পঞ্চম পর্যায়ের কি কি মৌল রয়েছে, তার কি বিন্যাস রয়েছে দেখা যাক। পঞ্চম পর্যায়ে যে অরবিটালগুলো ফিলিং হবে সেগুলো হচ্ছে 5s, 4d এবং 5p। পর্যায় দেখতে পাচ্ছ রুবিডিয়ামকে দিয়ে শুরু হচ্ছে এবং জেননে গিয়ে শেষ হচ্ছে। এই পর্যায়ে 5s, 4d এবং 5p অরবিটালগুলো ক্রমান্বয়ে ইলেকট্রন দ্বারা ভর্তি হয়। তাহলে আমরা মোট কটা মৌল পাবো? 5s-এর জন্য 2টো ইলেকট্রন, 4d-তে থাকতে পারবে 10টা ইলেকট্রন, আর 5p ভর্তি হবে 6টা ইলেকট্রন দিয়ে। তার মানে টোটাল হচ্ছে 18টা মৌল। তার মানে টোটাল পঞ্চম পর্যায়ে 18টা মৌল অবস্থান করে, এবং এদেরকে আমরা দ্বিতীয় সন্ধিগত সারি হিসেবে চিনি। এবং দ্বিতীয় সন্ধিগত মৌল কারা হচ্ছে? তারা হচ্ছে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম অবধি। এরা হচ্ছে 4d সিরিজ। এবং একই রকমভাবে ক্যাডমিয়ামকেও কিন্তু সন্ধিগত মৌল বলা যায় না। যেরকম কপার আর জিঙ্কের ক্ষেত্রে বললাম, ক্যাডমিয়ামও কিন্তু আংশিক পূর্ণ ডি অরবিটাল দেখায় না, সেই কারণে এটাও কিন্তু ট্রানজিশন এলিমেন্ট নয়। পঞ্চম পর্যায়ের পরে আমরা চলে যাচ্ছি ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে এটা হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে বড় পর্যায়, এবং এই পর্যায়ের প্রথম দুটো মৌল তোমরা দেখতে পাচ্ছ সিজিয়াম আর বেরিয়াম। এদের ক্ষেত্রে কিন্তু 6s অরবিটাল প্রথমে ইলেকট্রন দ্বারা ভর্তি হয়, 6s1 আর 6s2, সিজিয়াম আর বেরিয়াম। নেক্সট যে ইলেকট্রনটা আসে সেটা ঢোকে 5d অরবিটালে, যেটা ঘটেছে ল্যান্থানামের ক্ষেত্রে। দেখো 5d1। ল্যান্থানামের সঙ্গে তোমরা জানো 14টা মৌল অবস্থান করে, যে 14টা মৌলকে ওইখানে রাখা যায়নি বলে নিচে টেবিল করে দেওয়া আছে। তো ল্যান্থানামের পরবর্তী মৌল থেকে মানে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই 14টা মৌলের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনগুলো ক্রমশ ঢুকতে থাকে 4f অরবিটালে। 4f অরবিটালগুলো ক্রমে ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে থাকে, এবং 7টা 4f অরবিটালে টোটাল 14টা ইলেকট্রনের স্থান হয়, এবং সেই ইলেকট্রনগুলোকেই আমরা পাচ্ছি সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌলের মধ্যে।
তো এই 14টা মৌলের অধিকাংশ ভৌত আর রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায় এবং এদেরকে তোমরা জানো বলা হয় ল্যান্থানাইডস বা বিরল মৃত্তিকা মৌল। 4f অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর হ্যাফনিয়াম থেকে, মানে ল্যান্থানামের ঠিক পরেই যে মৌলটা রয়েছে HF, হ্যাফনিয়াম থেকে 5d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে শুরু করে এবং মার্কারি পর্যন্ত সেটা চলে। মার্কারিতে গিয়ে সেটা 5d10 হয়ে যায়। তো এই 10টা মৌল আবার, যেহেতু এই 10টা মৌল পড়ে যাচ্ছে তৃতীয় সন্ধিগত সারির মধ্যে বা 5d সিরিজের মধ্যে, তো এদের মধ্যে আবার মার্কারি একে কিন্তু সন্ধিগত মৌল বলা যায় না। কারণটা সেই একই, যে গ্রাউন্ড স্টেটে অথবা কোনো স্থায়ী জারণ অবস্থায় মার্কারি কিন্তু পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল শো করে না, সেই কারণে মার্কারিকে ট্রানজিশন এলিমেন্ট বলা যায় না। 5d অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি হওয়ার পরে নেক্সট ইলেকট্রন 6p অরবিটালে প্রবেশ করে এবং 6p অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে থাকে। তোমরা দেখো 81 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট TL থেকে শুরু হয়েছে ভর্তি হওয়া এবং সেটা চলেছে রেডন অবধি। রেডনে গিয়ে 6p6 কমপ্লিট হচ্ছে এবং এইভাবে আমরা টোটাল 32টা মৌলকে ষষ্ঠ পর্যায়ে পাচ্ছি। তো এই হয়ে গেল ষষ্ঠ পর্যায়। নেক্সট হচ্ছে সপ্তম পর্যায়, এটাই লাস্ট পর্যায়। সপ্তম বা সর্বশেষ যে এই পর্যায়টা, সেটা শুরু হয় 7s অরবিটালে ইলেকট্রন প্রবেশের মাধ্যমে। এই পর্যায়ে প্রথম মৌল দেখতে পাচ্ছ ফ্রান্সিয়াম এবং দ্বিতীয় মৌল হচ্ছে রেডিয়াম। পূর্ববর্তী যে পর্যায় ছিল, তার মানে ষষ্ঠ পর্যায়, সেই ষষ্ঠ পর্যায়ের মতনই তৃতীয় যে ইলেকট্রনটা সেটা প্রবেশ করবে 7s এর পর 6d অরবিটালে, যেটা ঘটেছে অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে 6d1। অ্যাক্টিনিয়ামের সঙ্গে আরও যে 14টা মৌল থাকে, সেই 14টা মৌলের ক্ষেত্রে কি হয়, পরবর্তী ইলেকট্রনগুলো প্রবেশ করে 5f অরবিটালে। 14টা মৌল সমন্বিত অ্যাক্টিনাইড মৌল শ্রেণী আমরা পেয়ে যাই থোরিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত এবং এই 14টা মৌলে 5f অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে থাকে। পূর্ণ হওয়ার পরে 6d অরবিটাল শুরু হয় ফিলিং হওয়া এবং সেটা শুরু হয় 104 যে পরমাণু ক্রমাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ RF, সেখান থেকে শুরু হয়ে তোমাদের চলছে এটা কোপারনিশিয়াম অবধি CN112 অবধি, এই অবধি ভর্তি হওয়া চলে এবং এদেরকে আমরা বলছি চতুর্থ সন্ধিগত সারি বা 6d সিরিজ। এবং এর পরবর্তী মৌলগুলো তখনও আবিষ্কৃত হয়নি, যার জন্য সপ্তম পর্যায়টা ছিল অসম্পূর্ণ। তো এই হয়ে গেল পর্যায়গতভাবে আমরা বিভিন্ন মৌলের কি ইলেকট্রন বিন্যাস সেগুলো আমরা দেখে ফেললাম। দীর্ঘ পর্যায় সারণীর মৌলগুলোকে পরবর্তীকালে 4টে ব্লকে আবার ভাগ করা হলো, S, P, D এবং F। মৌলের পরমাণুর গঠনে সর্বশেষ ইলেকট্রনটা S, P, D, F যে অরবিটালে থাকবে সেই অরবিটালের নামানুসারে মৌলগুলোকে সেই ব্লকের ভুক্ত করা হলো, মানে সেই শ্রেণীভুক্ত করা হলো। যদি কোনো এলিমেন্টের সর্বশেষ ইলেকট্রন S অরবিটালে থাকে তাহলে সে হয়ে যাবে S ব্লক এলিমেন্ট, বা যদি সর্বশেষ ইলেকট্রন P অরবিটালে থাকে তাহলে সেটা হয়ে যাবে P ব্লক এলিমেন্ট। এইভাবে ব্লকে ভাগ করা হলো এবং ব্লকের পজিশন কি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যে একেবারে বাঁ দিকে রয়েছে S ব্লক, একদম ডান দিকে রয়েছে P ব্লক
ডি ব্লকের অবস্থান হচ্ছে এস আর বি ব্লকের মাঝখানে, আর একদম নিচে রয়েছে এ ব্লক, যেখানে ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটসরা স্থান পেয়েছে। ব্লকগুলোকে আমরা আরেকটু ডিটেলে দেখব। প্রথমে হচ্ছে এস ব্লক মৌল। 1A এবং 2A এই দুটো গ্রুপের মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 আর NS2। ছবিতে দেখতে পাচ্ছ 1 এর গুলো হচ্ছে NS1 কনফিগারেশন আর 2 এর গুলো হচ্ছে NS2 কনফিগারেশন। তো সর্বশেষ ইলেকট্রনটা তাহলে NS অরবিটালেই রয়েছে, সেই কারণে এরা হয়ে যাচ্ছে S ব্লক মৌল। গ্রুপ 8 এর নিষ্ক্রিয় মৌল যেটা রয়েছে হিলিয়াম, সেটাও কিন্তু S ব্লক মৌলের অন্তর্ভুক্ত, যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, মানে সর্বশেষ ইলেকট্রন NS অরবিটালে রয়েছে। হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া বাকি যে S ব্লকের এলিমেন্টগুলো, সেগুলো সবগুলোই কিন্তু খুব সক্রিয় ধাতু। বৈশিষ্ট্য বলতে হয় যে এস ব্লকের প্রত্যেকটা মৌলই হচ্ছে ধাতু এবং রাসায়নিক সক্রিয়তা এদের খুবই বেশি এবং আয়নাইজেশন পোটেনশিয়ালটা এদের কম হয়, মানে আয়নন বিভব যেটাকে তোমরা জানো। যেহেতু যোজ্যতা কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ খুবই কম থাকে, সেই কারণে এদের আয়নাইজেশন পোটেনশিয়ালটা কম হয় এবং এই কারণেই এরা আবার তীব্র বিজারক হয়। নর্মালি এরা তাপতড়িতে সুপরিবাহী হয় এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অন্যান্য সন্ধিগত মৌলদের থেকে এদের কম থাকে। নেচারে ডায়াম্যাগনেটিক হয়। এইগুলো হচ্ছে মেনলি প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এস ব্লকের পর হচ্ছে পি ব্লক এলিমেন্ট। কাদের বলা হচ্ছে? ছবিতে দেখতে পাচ্ছ যে 3A, 4A, 5A, 6A, 7A, 8A এই কটা গ্রুপের মৌল যারা অবস্থান করছে পর্যায় সারণীর ডান দিকে, এই মৌলগুলোর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2NP1 থেকে শুরু করে NS2NP6। নিচে দেখো কনফিগারেশন দেওয়া আছে। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে স্থান লাভ করছে, সেই কারণে এরা হয়ে যাচ্ছে পি ব্লক এলিমেন্ট এবং পর্যায় সারণীর একদম ডান দিকে এরা অবস্থান করছে। পি ব্লক মৌল মধ্যে বেশ কিছু আছে ধাতু, অধিকাংশই হচ্ছে অধাতু, কয়েকটা ধাতুকল্প আছে এবং কিছু নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। বেশিরভাগই এরা সমযোজী যৌগ গঠন করে, তাপতড়িতের কুপরিবাহী হয় এবং বেশিরভাগই হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, যেরকম ফ্লোরিন তো ভীষণই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। একাধিক জারণ স্তর দেখায় এবং একাধিক যোজ্যতাও থাকতে পারে। আর রঙিন আর বর্ণহীন এই দুই প্রকার যৌগই কিন্তু এরা গঠন করে থাকে। তো পি ব্লকের পরে আমরা চলে যাচ্ছি ডি ব্লক মৌলের ক্ষেত্রে। পর্যায় সারণীতে কোন কোন গ্রুপ দেখে নাও। 3B, 4B, 5B, 6B, 7B, 8B, 1B, 2B এই গ্রুপের মৌলগুলোর পরমাণুর সর্ববহিস্থ কক্ষের NS অরবিটালে একটা বা দুটো ইলেকট্রন থাকা সত্ত্বেও শেষ ইলেকট্রনটা আগের কক্ষের N-1 ডি অরবিটালে প্রবেশ করে। এজন্য এই মৌলগুলোকে বলা হয় ডি ব্লক মৌল এবং এই মৌলগুলো এস আর পি ব্লক মৌলের অন্তর্বর্তী স্থানে থাকে বলে এদের অপর নাম হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। তো যেহেতু চারটে সারি রয়েছে, প্রথমটাকে আমরা বলি প্রথম সন্ধিগত সারি 3D সিরিজ, সেকেন্ড সারিটাকে আমরা বলি দ্বিতীয় সন্ধিগত সারি 4D সিরিজ, থার্ডেরটাকে বলা হয় তৃতীয় সন্ধিগত সারি বা 5D সিরিজ এবং একদম লাস্ট যে সপ্তম পর্যায়ে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চতুর্থ সন্ধিগত সারি বা
6D সিরিজ। ডি ব্লক মৌলদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, যেমন এরা একাধিক জারণ স্তর বা যোজ্যতা দেখায়, যেহেতু এদের পরমাণুতে অপূর্ণ ডি অরবিটাল থাকে। তারপরে এরা কম ইলেকট্রোনেগেটিভ হয়, ফেরোম্যাগনেটিক প্রকৃতির হয়, আবার কেউ কেউ আছে প্যারাম্যাগনেটিক ধর্মও দেখায়। রঙিন আয়ন গঠন করতে পারে এরা, রঙিন জটিল যৌগ গঠনের ক্ষমতাও কিন্তু এই সন্ধিগত মৌলরা দেখায়, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তো এগুলো হলো ডি ব্লক মৌল। নেক্সট আমরা যাব এ ব্লক মৌলের ক্ষেত্রে। পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে সেরিয়াম থেকে আরম্ভ করে লুটেশিয়াম পর্যন্ত 14টা ল্যান্থানাইডস বা বিরল মৃত্তিকা মৌল রয়েছে, এবং সপ্তম পর্যায়ে কারা আছে, থোরিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত 14টা অ্যাক্টিনাইড শ্রেণীর মৌলরা আছে। এদের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের NS অরবিটাল পূর্ণ থাকে এবং N-1 ডি অরবিটাল অপূর্ণ থাকা সত্ত্বেও সবশেষের ইলেকট্রনটা N-2 F অরবিটালে প্রবেশ করে, এবং সেই কারণেই এদেরকে বলা হয় F ব্লক মৌল। ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা দেখতে পাচ্ছ যে NS ফিল্ড কন্ডিশনে আছে, কিন্তু N-1 ডি অরবিটাল অপূর্ণ আছে। সর্বশেষ ইলেকট্রন কোথায় ঢুকছে, N-2 F অরবিটালে। ঠিক আছে, তো সেই কারণে এরা হয়ে যাচ্ছে এ ব্লক এলিমেন্ট। এ ব্লক এলিমেন্ট দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে 4F সিরিজ, যাদের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন 4F অরবিটালে প্রবেশ করে, মানে ল্যান্থানাইড সিরিজটা। আর একটা হচ্ছে 5F সিরিজ, যাদের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন 5F অরবিটালে প্রবেশ করে, মানে অ্যাক্টিনাইড সিরিজ। এই ব্লকের মৌলগুলোকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ইনার ট্রানজিশন এলিমেন্টস, এবং এদের অনেক বৈশিষ্ট্যই কিন্তু ডি ব্লক মৌলের সঙ্গে ম্যাচ করে যায়। এবং একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এই মৌলগুলো সচরাচর M3+ আয়ন গঠন করে, যেটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। সবকটা ল্যান্থানাইডকে দেখো 3+ আয়নে লেখা আছে, এবং এই ছবিতে যেটা আমি বলবো সেটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। এই টার্মটা তোমরা শুনে থাকবে, ল্যান্থানাইড কন্ট্রাকশন, সেটা কাকে বলা হচ্ছে। ল্যান্থানাইড মৌলের মানে সিরিয়াম থেকে লুটেশিয়াম অবধি লক্ষ্য করা যায় যে পর্যায় বরাবর পরমাণু ক্রমাঙ্ক যত বৃদ্ধি পায়, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। ল্যান্থানাইড মৌলের এই যে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন বা এফ কন্ট্রাকশনও বলা হয়ে থাকে। এর কারণ কি? কারণটা হচ্ছে ল্যান্থানাইড মৌলসমূহের ইলেকট্রন 4F অরবিটালে প্রবেশ করে, এটা তোমরা জানো। এখন F অরবিটালগুলোর আকৃতি হচ্ছে একটু ডিফিউজড শেপ F অরবিটাল থাকে, যার জন্য অরবিটালের স্ক্রিনিং এফেক্ট কিন্তু খুব কম থাকে। তো 4F অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে, মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বৃদ্ধি পাচ্ছে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বলও কিন্তু বাড়ছে। সঙ্গে সঙ্গে 4F ইলেকট্রনগুলোর স্ক্রিনিং এফেক্ট কিন্তু কমছে। ফলে কি হচ্ছে, সর্ববহিস্থ ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে, যার ফলে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাচ্ছে। এবং এই ঘটনাটাকেই আমরা বলছি ল্যান্থানাইড কন্ট্রাকশন বা ল্যান্থানাইড সংকোচন। এখানে তোমাদের ছবিতে দেখো সবকটা পারমাণবিক ব্যাসার্ধ পরপর দেওয়া আছে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, এবং দেখতে পাচ্ছ ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাচ্ছে। তো এটাকেই আমরা বলছি ল্যান্থানাইড কন্ট্রাকশন, কারণটা আমি আগেই বলে দিলাম। তো পুরো যে দীর্ঘ পর্যায় সারণী
তার কোথায় কি রয়েছে এক নজরে একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট গ্রুপ হচ্ছে অ্যালকালি মেটালস বা ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে। সেকেন্ড গ্রুপ হচ্ছে অ্যালকালি আর্থ মেটালস মানে ক্ষারীয় মৃত্তিকা মৌল। গ্রুপ 15-এ রয়েছে নাইট্রোজেন ফ্যামিলি এবং তাদেরকে বলা হচ্ছে নিকটোজেন্স। গ্রুপ 16-এ কারা আছে? অক্সিজেন ফ্যামিলি এবং তাদেরকে বলা হচ্ছে চ্যালকোজেন্স। গ্রুপ 17-এ আছে হ্যালোজেন্সরা। হ্যালোজেনের কারা তোমরা জানো যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হচ্ছে হ্যালোজেন। এবং গ্রুপ 18-এ রয়েছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসেরা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আচ্ছা, 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী যাদের অবস্থান মাঝখানটায় মানে এস আর পি ব্লকের মাঝখানে, তাদেরকে আমরা বলছি ট্রানজিশন এলিমেন্টস বা সন্ধিগত মৌল। আর একদম নিচে দেখো অবস্থান করছে ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস, এরা হচ্ছে এ ব্লক এলিমেন্ট। তো এই হয়ে গেল টোটাল যা পর্যায় সারণী। নেক্সট একটা ছোট্ট জিনিস শেখাবো, সেটা হচ্ছে বলছে 100-র বেশি পরমাণু ক্রমাঙ্ক যে সমস্ত মৌলের, তাদের নামকরণ কিভাবে করা হয়, তার পদ্ধতিটা কি। কিচ্ছু না, খুব সোজা। একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে, দেখো 0 থাকলে তার নাম হবে নীল, 1 থাকলে নাম হবে ইউন বা আন, 2 থাকলে নাম হবে বাই, 3 থাকলে নাম হবে ট্রাই, এইভাবে 9 অবধি দেওয়া আছে। তো এই সিরিয়ালটা মেনে আমরা নামকরণ করব এবং চিহ্নও দেখো প্রত্যেকটার পাশে পাশে দেওয়া আছে। এবার দেখো কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি 101 হয়, 101, তাহলে তার নেমিং কিভাবে হবে। 101 প্রথমে আছে 1 এর জন্য কি নাম হয় লিস্ট থেকে দেখে নাও তোমরা, ইউন বা আন, তাহলে আমরা প্রথমে লিখব আন। তারপরে রয়েছে 0-এর জন্য নাম আসবে নীল, তাহলে আনের পরে বসবে নীল। 0-এর পরে রয়েছে 1, তাহলে 1-এর জন্য আবার বসবে আন। এইটুকু হলো। তারপরে আমরা ইয়াম কথাটা যুক্ত করব। সব নামের শেষে যাই বসুক না কেন, শেষে বসবে ইয়াম এবং একই রকমভাবে চিহ্নও বসবে। 1-এর জন্য চিহ্ন হচ্ছে ইউ, 0-এর জন্য চিহ্ন হচ্ছে এন, আবার 1-এর জন্য চিহ্ন হচ্ছে ইউ, তাহলে চিহ্নটা আমাদের সেই মৌলের ক্ষেত্রে দাঁড়াচ্ছে ইউ এন ইউ। যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 102, তার ক্ষেত্রে কি হবে? প্রথমে রয়েছে 1, তার মানে বসবে আন, 0-এর জন্য বসবে নীল, 2-এর জন্য বসবে বাই, শেষে বসবে ইয়াম কথাটা, তাহলে এটা হয়ে গেল নাম। চিহ্নের ক্ষেত্রে বলি, 1-এর জন্য বসবে ইউ, 0-এর জন্য বসবে স্মল এন, 2-এর জন্য বসবে বি, তাহলে চিহ্ন হয়ে যাচ্ছে ইউএন বি। যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 106, তার ক্ষেত্রে কি হবে? দেখো 1-এর জন্য বসবে আন, 0-এর জন্য বসবে নীল, 6-এর জন্য বসবে হেক্স, শেষে বসবে ইয়াম। এটা হয়ে গেল মৌলের টোটাল নাম। এবার আসি চিহ্নে। 1-এর জন্য হচ্ছে ইউ, 0-এর জন্য হবে এন, 6-এর জন্য হবে এইচ, তাহলে সেই মৌলের চিহ্ন হচ্ছে ইউএনএইচ। এইভাবে তোমাদের লিস্টে 120 অবধি পরমাণু ক্রমাঙ্ক দেখো দেওয়া রয়েছে এবং প্রত্যেকটার তোমরা নেমিং প্র্যাকটিস করবে, খুব ইজি। আজকে ক্লাসে এই অবধি থাকলো, পরের দিনের ক্লাসে আবার এরপর থেকে কন্টিনিউ হবে। পরের ক্লাস থেকে আমরা মোটামুটি যে পর্যাবৃত্ত ধর্মগুলো আছে সেগুলো ডিটেলসে আর একটু পড়তে স্টার্ট করব।